সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এইমস অনলাইন রাজুক অ্যাডমিশনের থেকে লাইভে আসছি। আজকে আমাদের টপিকস রাজুক ভর্তি প্রস্তুতির বাংলা বিষয়। তো আসলে বাংলা বিষয়টাকে আমরা একটু সবাই গুরুত্ব কম দিয়ে থাকি, কারণ বাংলাটা আমরা অনেক মনে করি যে অনেক ইজি একটা সাবজেক্ট, প্রস্তুতি না নিলেও চলবে, অনেক অনেক কিছু এটা নিয়ে আমাদের ভাবনা থাকে। কিন্তু আসলে রাজুক ভর্তি প্রস্তুতিতে বাংলা, ইংরাজি এবং গণিত তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং সমানভাবে এটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে রাজুক প্রস্তুতি নিতে হবে। তো রাজুক প্রস্তুতির ক্ষেত্রে যেসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাংলার জন্য, সেগুলো আজকে একটু তোমাদেরকে এক নজরে বলে দিই আমি, তাহলে সুবিধা হবে অনেক। তো যেসব টপিকসগুলো রাজুক ভর্তিতে আসে সেগুলা আমি একটু বলতেছি, তোমরা একটু নোট করে নিতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে, যদি প্রথমেই বলি যে শব্দার্থ থাকে, হ্যাঁ, একটু আমি বোর্ডে দেখি, তোমরা একটু লিখো। একটা হচ্ছে গিয়ে শব্দার্থ থাকে। শব্দার্থ থেকে থাকতে পারে শব্দার্থ, বাক্য রচনা। এটা খুব কমন একটা আইটেম আমাদের। তো আমরা শব্দার্থ, বাক্য রচনা এগুলো সবাই পারি। সাথে 2 নাম্বার যেমন সমার্থক শব্দ, 3 যুক্তবর্ণ, যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন। যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠনও থাকতে পারে, আবার বাক্য তৈরিও থাকতে পারে। আমরা বাক্য তৈরিও শিখতে পারি। আচ্ছা, 4 নম্বর যেমন আমাদের থাকতে পারে বিরাম চিহ্ন। 5 নম্বর বিপরীত শব্দটা আমাদের, যারা আমরা পিএসসি পরীক্ষার্থী, পিএসসিতে বিপরীত শব্দটা থাকে, আমরা এটা জানি। কিন্তু রাজুকে যখন বিপরীত শব্দটা থাকে, অ্যাকচুয়ালি এখানে বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি থাকতে পারে। হ্যাঁ, তো আমরা এটা শিখবো, বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি। ওকে, তারপর যেটা, যেমন এখন নতুন কিছু টপিকস আমরা যদি বলি, যে পূর্ণ নাম, যেমন গত বছর 2019 সালে রাজুক ভর্তি পরীক্ষায় পূর্ণ নামগুলো সম্পূর্ণ করো, যেমন সেলিনা, পারভিন, এরকম, বা রণদা প্রসাদ সাহা। তো আমরা 6 নম্বর শিখতে পারি নাম সম্পূর্ণকরণ। নাম সম্পূর্ণকরণ বলতে সাধারণত বিখ্যাত ব্যক্তিদের নাম সম্পূর্ণকরণ, যেগুলো আমাদের পাঠ্য বইয়ের গল্পে আছে, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রণদা প্রসাদ সাহা। তারপর আমাদের চিরদিন স্মরণীয় যারা, যেটা ওখানেও কিন্তু অনেকগুলা বিখ্যাত মনীষীদের নাম দেওয়া আছে। তো সেগুলো নামগুলো আমরা খুব ভালোভাবে আত্মস্থ করব। এগুলো ভাষা ভাষা পড়া যাবে না, হ্যাঁ, যারা পড়ার জন্য পড়তেছি ঠিক এরকম না, খুব ভালোভাবে আমাদের নামগুলো আত্মস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটার জন্য তোমরা স্মরণীয় যারা চিরদিন এটা পড়তে পারো ভালো করে। বা বিভিন্ন কবি বা লেখকের নাম। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমরা বোর্ডটা একটু মুছে দিচ্ছি। এরপরে যে টপিকসগুলো আছে, যেমন আমরা 7 নম্বর টপিকস বলতে পারি, সেটা হচ্ছে যে খুদে গল্প লিখন। খুদে গল্প লিখন কেমন? যেমন আমরা ছোটবেলায় অনেকে পড়েছি যে সিংহ এবং ইঁদুরের গল্প। তো তোমাকে এরকম সিংহ এবং ইঁদুরের গল্প দিয়ে একটা লাইন তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে গল্পটি সম্পূর্ণ করো। তো এরকম কিছু কিছু টপিকস আছে, যেমন এখন বর্ষাকাল, চারিদিকে থই থই পানি, ডট ডট ডট। তো গল্পটি সম্পূর্ণ করো। তো তোমার ক্রিয়েটিভিটিটা কতটুকু, তুমি কতটুকু ক্রিয়েটিভ, এটা যাচাই করার জন্যই সাধারণত
ক্ষুদে গল্প লিখনগুলো পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, তারপর যেমন আমরা 8 নম্বর বলতে পারি সৃজনশীল লিখন। হ্যাঁ, দেখা যাচ্ছে না? সৃজনশীল লিখন। যেমন সৃজনশীল লিখন কেমন, যে যেমন তোমাকে জরুরি প্রয়োজনের জন্য বাসা থেকে বের হতে হবে। জরুরি প্রয়োজনে তুমি বাসা থেকে বের হওয়ার সময় কি কি জিনিস সাথে নিবে, বা তোমাকে হঠাৎ ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে তোমাকে জরুরিভাবে বাসা থেকে বের হতে হচ্ছে, তো সাথে তুমি কি নিতে পারো, এরকম টাইপের সৃজনশীল লেখন আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর যেমন পাঠ্য বই হতে প্রশ্ন থাকে। পাঠ্য বই থেকে প্রশ্ন থাকে একটু, এগুলো সাধারণত থাকে 5 মার্কের, 5 মার্ক বা 4 মার্ক বা 3 মার্ক এরকম থাকে। তো আমরা পাঠ্য বই থেকে প্রশ্ন কিভাবে শিখবো একটু বলি। এটা যেমন আমরা যদি বলি যে যদি আমরা প্রথম গল্পের কথাই বলি, এই দেশ এই মানুষ, এখানে সার্থক জনম আমার জন্মেছে দেশে, কথাটি বুঝিয়ে লেখো। তো এরকম পাঠ্য বই থেকে রিলেটেড প্রশ্ন থাকবে। বা হাতি আর শিয়ালের গল্প থেকে তুমি যা শিখেছো সেটা লিখো, বা অহংকার পতনের মূল তোমার পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করো। ঠিক আছে? তো এরকম টাইপের প্রশ্ন থাকে পাঠ্য বই থেকে, এগুলোতে সাধারণত 5 মার্ক থাকে। ওকে, আচ্ছা। আর খুব আরেকটা টপিক বেশ নতুন বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে বাক্যগুলো সঠিকভাবে লেখা। হ্যাঁ, তো বাক্যগুলো সঠিকভাবে লেখা, এই জিনিসটা কি, এটা তোমাদের কাছে বেশ নতুন। আমরা ছোট ক্লাসে ইংরেজিতে এটা শিখছি, যেমন আই ইট রাইস, এটা জাম্বেল ওয়ার্ড যেরকম বা জাম্বেল সেন্টেন্স যেরকম, রাইস, আই ইট, তো এগুলোকে আমরা সম্পূর্ণ করি। ঠিক বাংলাতেও এরকম আছে। হ্যাঁ, যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। তোমাদের যদি লিখে রাখি যে গ্রামের বেঁধে ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে মায়া রেখেছে। তো এটা দেখো, এখানকার বাক্যর মধ্যে যে শব্দগুলো আছে এগুলা এলোমেলো আছে, উলট পালট আছে। তো এগুলোকে আমরা একটু সাজায় লিখবো। এগুলো হচ্ছে বাক্যগুলো সঠিকভাবে লিখো। তোমরা কি বলতে পারো যে এটাকে যদি বাক্যটা সঠিকভাবে লিখি তাহলে কি হবে? আমরা একটু দেখি, কেউ কমেন্টস করো তোমরা যে এটা পারো কিনা। যদিও বা আসলে কমেন্টসে বাংলা লেখাটা তোমাদের জন্য বেশ টাফ, তারপরও আমরা একটু কমেন্টস দেখি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এটা কি বুঝতে পারছো আসলে কি হবে? আমি একটু হেল্প করি তোমাদের। হ্যাঁ, তো যেমন এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এটা কি হতে পারে? এটা হতে পারে যে গ্রামের, দেখো আমরা যদি এইভাবে লিখি, গ্রামের, এটা 1, 2 নম্বর কি লিখতে পারি? মায়া। ঠিক আছে? আচ্ছা, গ্রামের মায়া। 3 নম্বর দিতে পারি কি? ছেলেটিকে। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে, দিতে পারি 4। 5 নাম্বার কি দিতে পারি? বেঁধে রেখেছি। এটা 5 বেঁধে 6 নাম্বার রেখেছি। আমরা দেখতেছি টুনটুনি পাখি লিখছে অলরেডি, ছেলেটিকে গ্রামের মায়া আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। হ্যাঁ, এটাও চলবে, কোনো সমস্যা নেই। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এটাও চলবে। ভেরি গুড। যাক, তোমরা পারছো, এটা খুব ভালো লাগতেছে।
আচ্ছা, এরকম যে টপিকসগুলা এগুলো আমরা শিখবো। তার মানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে আমাদের মূল বইটা খুব ভালোভাবে পড়তে হবে। আমি আবারও বলতেছি, ভাষা ভাষা পড়া যাবে না। তুমি যখন প্রত্যেকটা বইয়ের লাইন পড়বা অবশ্যই বুঝে বুঝে অন্তস্থ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তারপর আমরা চলে আসি যে এক কথায় প্রকাশ, 11 নম্বর টপিকস। এখানে দেখা যাবে না? আচ্ছা, এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশটা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায় পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকে থাকে। এক কথায় প্রকাশ থেকে দেখা যাচ্ছে 5টা এক কথায় প্রকাশ থাকে, আমাদের 5টাই আনসার করতে হয়, এখানে কোনো অপশন থাকে না। আর এখনকার প্রশ্নগুলো তো আরো বেশ ডিফিকাল্ট হয়। অপশন এরকম থাকে যে বন্ধনীর ভেতরে নির্দেশন অনুযায়ী উত্তর দাও, তো ওখানে লেখা থাকে এক কথায় প্রকাশ। এই জন্য এক কথায় প্রকাশটা আমরা খুব ভালোভাবে পড়বো। তো আমরা যারা পিএসসি দিচ্ছি তারা অবশ্যই পিএসসি রিলেটেড এক কথায় প্রকাশ করতে পারি। এবং আমাদের এইমস গাইড, তোমরা সবাই জানো যে আমাদের রাজুক ভর্তির সহায়িকা এইমস গাইড আছে, ওখানকার এক কথায় প্রকাশগুলো অনেক তথ্য সমৃদ্ধ। তো তোমরা ওখান থেকেও পড়ে নিতে পারো। এইমস গাইডের এক কথায় প্রকাশের পৃষ্ঠা নম্বর তোমরা একটু লিখে নিতে পারো, সেটা হচ্ছে পৃষ্ঠা 134। হ্যাঁ, আমাদের এইমস গাইডের পৃষ্ঠা 134, এখানে এক কথায় প্রকাশগুলো আছে, তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে 2019 সংস্করণ যেটা, সেটা। ওকে, আচ্ছা, আমরা বারো নম্বর যদি বলি, সেটা হচ্ছে চিঠি। চিঠিটা বেশ কমন, এটা আমরা সবাই মোটামুটি অভ্যস্ত চিঠি লেখাতে। হ্যাঁ, চিঠি এবং আবেদনপত্র আমরা দুটাই শিখতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আবেদনপত্র লেখার ক্ষেত্রে আমরা আসলে যেটা আবেদনপত্রটা বুঝি যে প্রধান শিক্ষক বরাবর, এটাতে আমরা অভ্যস্ত। তারপরেও এটার পাশাপাশি তোমরা যেমন জেলা প্রশাসক বরাবর বা মেয়র বরাবর বা কোনো সংবাদপত্রের প্রকাশক বরাবর, এগুলো আমাদের শিখতে হবে পাশাপাশি। হ্যাঁ, এগুলো আমরা শিখবো যে সংবাদপত্রে কিভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা। আর এক কথায় উত্তর যদি বলি, পুরা বই থেকে, সম্পূর্ণ বই থেকে এক কথায় প্রকাশের এক কথায় উত্তর থাকে, এটা 10টা থাকে সাধারণত, কখনো কখনো 8টা বা 6টা থাকে। তো অ্যাটলিস্ট 5টা সবসময় থাকে। এজন্য আমরা এক কথায় উত্তরটা শিখবো। এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা আমরাকে বলি। আচ্ছা, আর সাথে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ কিন্তু এখন ইদানিং যেটা দেখা যাচ্ছে, শূন্যস্থান পূরণ সাধারণত পাঠ্য বই থেকেই আগে থাকতো, কিন্তু এই বিগত 2 বছরে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থান পূরণগুলো পাঠ্য বইয়ের বাইরে থেকে আসতেছে। তো পাঠ্য বইয়ের বাইরে থেকে কেন আসতেছে? যে তোমার ভাষা জ্ঞান কতটুকু এটা জানার জন্য। এজন্য তোমরা মূল বইয়ের পাশাপাশি আমাদের এইমস গাইডটাও তো পড়বাও, পাশাপাশি যদি তোমরা যদি কোনো অতিরিক্ত বই থেকে থাকে, সহায়ক বই, সেগুলো বেশি বেশি করে পড়বা। বেশি করে গল্প বই পড়তে পারো বা বেশি করে কবিতা পড়তে পারো। এগুলো পড়লে তোমার জ্ঞান ভাণ্ডার, শব্দ ভাণ্ডার অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমরা শূন্যস্থান পূরণ কিন্তু পাঠ্য বইয়েরটাও পড়বো বেশি বেশি করে, পাঠ্য বই বহির্ভূতটাও পড়বো। আচ্ছা, ওকে। তো এরপর দেখো, এরপর আমরা করতে পারি সংলাপ, যেটাকে আমরা বলে থাকি ডায়লগ বা কথোপকথন। হ্যাঁ, তো এটাও তোমাদের জন্য বেশ নতুন। আমরা ইংরেজিতে হয়তো ডায়লগ পড়েছি, এটা আমরা অভ্যস্ত, কিন্তু বাংলা ডায়লগ বা সংলাপে আমরা একটু অনভিজ্ঞ, আমরা এটার সাথে খুব কম পরিচিত। ঠিক আছে, তো আমরা সংলাপটাও শিখে নিব। যেমন সংলাপ তুমি কি করতে পারো, যেমন রাজুক ভর্তি পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন সেটা জানিয়ে তুমি 2 বন্ধুর মধ্যে কথোপকথন বা সংলাপ করতে পারো। বা এই যে করোনা ভাইরাসের যে সমস্যা চলতেছে, এখন আমরা একটা বিশ্ব মহামারীর মধ্যে আছি,
তো এটা নিয়েও সংলাপ। আমরা এরকম বেশ কিছু সংলাপ আমরা প্রতি ক্লাসে, আমাদের যে বাংলা যেদিন ক্লাস থাকবে, আমরা আজকে যে টপিকসগুলো আলোচনা করতেছি এগুলো থেকে প্রতিদিনই কিছু কিছু আমরা আলোচনা করে দিব, যে আমরা সংলাপ কি কি করব, বঙ্গানুবাদ কি কি করব, এগুলো আমরা সব আলোচনা করবো। সুতরাং তোমাদের অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ তোমরা যদি আমাদের সাথে কানেক্ট না থাকো তাহলে এগুলা পুরোপুরি জানতে পারবে না। ওকে, তো আমরা কথায় কথায় বঙ্গানুবাদের কথা বলেছিলাম, আমরা বঙ্গানুবাদও শিখব, ঠিক আছে? বঙ্গানুবাদটা হতে পারে প্যাসেজ বা অনুচ্ছেদ আকারে, অথবা সিঙ্গেল ডিটাচড সেন্টেন্স, এরকম হতে পারে। তো এটা কিন্তু আমাদের এইমস গাইডে আছে বঙ্গানুবাদ। তোমরা এইমস গাইডের বঙ্গানুবাদগুলো অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি, তোমরা ওইটাও দেখতে পারো। হ্যাঁ, এটা আমি একটু বলি, তোমাদের পৃষ্ঠা 150, ঠিক আছে? বঙ্গানুবাদের পৃষ্ঠা 150 থেকে 152। এখানে কিন্তু আমরা দুইটা উপায়ে দেওয়ার চেষ্টা করছি, প্যাসেজও আছে এবং পাশাপাশি ডিটাচ সেন্টেন্স, এগুলোও আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কবি পরিচিতি, লেখক পরিচিতি যেগুলো আছে এগুলো প্রত্যেকটা শিখব। হ্যাঁ, তো এটাও একটু লিখে রাখি, কবি পরিচিতি বা লেখক পরিচিতি। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা যে ছবিগুলো দেওয়া থাকে কবি বা লেখক, যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারও একটা ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখব, কারণ 2018 সালে মেবি একটা প্রশ্ন আসছিল যে উপরের ছবিটি সম্পর্কে, ছবিটি যার, তার সম্বন্ধে তুমি কি জানো। সুতরাং তোমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমরা ছবিগুলো খুব ভালোভাবে দেখব, যেসব লেখক বা কবির ছবি দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, তো আমরা পরে যেটা খুব ইম্পর্টেন্ট, যে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নটা আমরা প্রায় ভুল করে থাকি, কারণ আসলে বিরাম চিহ্নটা আমাদের এই ক্লাস 5-এ বুঝে অ্যাপ্লাই করাটা খুব বেশ জটিল। হ্যাঁ, তো এজন্য আমরা বইয়ের বিরাম চিহ্নগুলো বেশি বেশি করে পড়বো। বিরাম চিহ্ন সাধারণত বই থেকেই বিরাম চিহ্নটা সাধারণত বই থেকেই থাকে। যেমন অবাক জলপান কিন্তু অনেক অনেক বিরাম চিহ্ন আছে অবাক জলপানে। তো অবাক জলপানে যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো আমরা একটু বেশি বেশি শিখবো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ফারিজা হামিদ, তুমি বলেছো যে সংলাপ বুঝিনি। সংলাপটা হচ্ছে ডায়লগ। আমরা যেমন ইংরেজিতে ডায়লগ বলি, যে তোমার প্রস্তুতি, ধরো আগামীকাল তুমি পিএসসি পরীক্ষা দিবা, তোমার প্রস্তুতি কেমন? তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার প্রস্তুতি কেমন, কালকে যে তুমি বাংলা পরীক্ষা দিবা তোমার প্রস্তুতি কেমন? তো তুমি বললে কি যে বাবা আমার মোটামুটি আমি সবই পারছি, সব করছি, কিন্তু অনুচ্ছেদ থেকে যে প্রশ্ন তৈরি করতে হয় এইটা আমি একটু কম বুঝি, বা এটা আমি একটু কম পারি। তখন তোমার বাবাকে বললো, আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাকে দেখাই দিই কিভাবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হয়। এই যে তুমি আর তোমার বাবা, তোমরা দুইজন কিন্তু তোমার যে স্পিচ বা কথাগুলো বলছো এটাই সংলাপ, এটাই ডায়লগ। তো তোমাকে পরীক্ষার প্রশ্নে যদি বলে যে তোমার প্রস্তুতি নিয়ে তুমি একটা সংলাপ লিখো, তখন তুমি এভাবে লিখবা যে ধরো তোমাকে বললো রাজুর প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, তো তুমি এরকম লিখতে পারো। আমি একটু এটা দেখাই দিই। তুমি লিখতে পারো যে ধরো এটা হচ্ছে আমি, আর এটা মনে করো তোমার বন্ধু, হ্যাঁ ধরো রায়হান। তো তুমি কি বলতেছো, রায়হান কি বলতেছে, তুমি প্রশ্ন করবা, রায়হান উত্তর দিবে, আবার রায়হান প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা, ঠিক আছে? এইভাবেই আমাদের কথোপকথনগুলো চলতে থাকবে। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবা, কথোপকথনের শেষ যেন শেষ হয়। শেষ বলতে তুমি যে তার সাথে কথা, যেই টপিকসটা নিয়ে কথা বলছিলে সেটা যেন শেষ পর্যন্ত যায়। যেমন প্রস্তুতি তোমার কেমন হয়েছে তুমি সেটা বলবা, ওর প্রস্তুতি কেমন ও সেটা তোমাকে বলবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই সমস্যার সমাধান করবা, এবং শেষে দুইজন বিদায় নিবা। অবশ্যই সংলাপটা অসম্পূর্ণ রাখা যাবে না। এখানে আরেকটা কথা একটু বলি, মাথায় রাখতে হবে এটা, যে
আসলে ভর্তি পরীক্ষা জিনিসটা এরকম যে ভর্তি পরীক্ষায় আমরা মোটামুটি সবাই যা আসে এগুলো সবাই পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা টাইমলি শেষ করতে পারি না। হ্যাঁ, টাইমলি শেষ করতে না পারার কারণে অনেক সময় যে জিনিসগুলো তুমি পারো সেগুলোও আনসার করে আসতে পারো না। তো যখন তোমার খাতাটা দেখবেন টিচার, তখন তুমি যে জিনিসটা আনসার করতে পারো নাই সেটা কিন্তু উনি বুঝবেন তুমি পারো না, কারণ তুমি খাতায় লিখো নাই। এজন্য সংলাপ বা অনুচ্ছেদ বা চিঠি যাই লিখো না কেন বেশি বড় লেখার দরকার নেই, ছোট করে মূল ভাবটা লিখবা। ঠিক আছে? যেমন তুমি সংলাপ যদি আসে তুমি 8 থেকে 10টা সেন্টেন্সের মধ্যে শেষ করে দিতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের টপিকসে চলে আসি। আশা করি ফারিজা তুমি বুঝতে পারছো। আর যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা নেই, আমাদের আগামী দিনগুলোতে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো 18 নম্বরে আমরা চলে আসি, যেটা বলতেছিলাম যে বিরাম চিহ্ন। হ্যাঁ, তো অনেক সময় যেটা থাকে যে একটু নতুন যদি বলি, নতুনভাবে যদি বিরাম চিহ্ন নিয়ে বলি, তাহলে আমরা বিরাম চিহ্ন তো শিখবই, পাশাপাশি তোমাকে ধরো বললো যে 5টা বিরাম চিহ্ন ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখো। তোমাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে বিরাম চিহ্নগুলো পড়বো যেন সেটা নিয়ে একটা অনুচ্ছেদ লেখা যায়। বা এই যে আমি তোমাকে বললাম যে 5টি বিরাম চিহ্ন দিয়ে অনুচ্ছেদ লিখো, তুমি বাসায় এটা চেষ্টা করতে পারো, চেষ্টা করে আমাদের দেখাতে পারো। 5টি বিরাম চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ। ওকে ওকে, আচ্ছা। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি শুদ্ধ এবং অশুদ্ধ বাক্য নির্ণয়। শুদ্ধ অশুদ্ধ বাক্য নির্ণয়টা অনেকটা সত্য মিথ্যার মতো। হ্যাঁ, যেমন তোমাদেরকে বললাম যে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোক বাস করে। পাশে লিখে প্রশ্নে লেখা থাকলো শুদ্ধ অবলিক অশুদ্ধ বা সত্য অবলিক মিথ্যা। তো তুমি তখন ওটা লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা। ঠিক আছে? শুদ্ধ অশুদ্ধ, আচ্ছা, বা সত্য মিথ্যা, আমরা যেটাই বলি না কেন। ওকে, আর ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে, আমরা ব্যাকরণ থেকে প্রশ্নটা শিখব। তো ব্যাকরণ থেকে কেমন শিখতে পারি? যেমন ভাষা ভাষা শিখতে পারি, ব্যাকরণ থেকে প্রশ্ন। আমরা ব্যাকরণের টপিকসগুলো একটু ফিক্স করে নিতে পারি যে এই টপিকসগুলো থেকেই সাধারণত প্রশ্ন হয়। হ্যাঁ, যেমন তুমি পড়তে পারো ভাষা, সাধু ভাষা, সাধু ও চলিত ভাষা, এটা পড়তে পারো। পড়তে পারো পদ, যে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, এটা পড়তে পারি। পড়তে পারি ক্রিয়ার কাল, আচ্ছা। এছাড়াও আমরা কি পড়তে পারি? এছাড়া আমরা পড়তে পারি স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এরকম আরো কিছু সংজ্ঞা শিখতে পারি এবং আরো কিছু সংজ্ঞা শিখতে পারি। হ্যাঁ, আর সাথে তুমি পড়তে পারো ধরো সন্ধি, সন্ধির সংজ্ঞা, এটা সন্ধি পড়তে পারো। যেহেতু আমাদের মাটির নিচে যে শহর, ওখানে কিন্তু দেখবা যে সন্ধি দেওয়া আছে 2টা, দাগাঙ্কিত সম্ভবত। আচ্ছা, তো এর মধ্যে একজন বলছো যে ছবি দেখে কিভাবে লিখবো, সেই বিষয়ে আমি একটু বলি। তোমরা যদি তোমাদের পাঠ্য বই দেখো, যে আমার বাংলা বই, এখানে তুমি দেখতে পাবা, আমি একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি, পৃষ্ঠা 3, আমি খুব কাছাকাছি এক্সাম্পল দিই। পৃষ্ঠা 3-এ দেখবা যে একটা ছবি দেওয়া আছে, ছবিতে কিন্তু লেখা আছে পার্বত্য জেলার ঘরবাড়ি। তোমাকে প্রশ্ন করতে পারে যে উপরের ছবিটি সম্পর্কে তোমার কি ভাবনা তা গুছিয়ে লিখো। বা তোমার পৃষ্ঠা 2-এ দেখতে পারবা যে পহেলা বৈশাখের একটা ছবি দেওয়া আছে, খুব রঙিন একটা ছবি। আমি একটু দেখাই তোমাদের, হয়তো দেখতে পাচ্ছ। এখানে দেখো পহেলা বৈশাখের একটা রঙিন একটা ছবি দেওয়া আছে। তোমাকে বলল যে এই যে উপরের যে ছবিটি, এটি কি নির্দেশ করছে সে সম্পর্কে তুমি 5টি বাক্য লিখো বা 10টি বাক্য লিখো। ঠিক আছে? তো এইভাবে তুমি বলবা যে এটা আমাদের সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। এখান থেকে তুমি পহেলা বৈশাখ কিভাবে পালন করছো বা এই সম্পর্কে তুমি কি জানো,
সার্বজনীন উৎসব সম্পর্কে সেটা তুমি লিখবা। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, আমি শুদ্ধ অশুদ্ধের কথা বলেছি। শুদ্ধ অশুদ্ধ বাক্য হচ্ছে যে বাক্যটা সত্য না মিথ্যা, সেটা যদি সত্য হয় লিখবা সত্য, যদি মিথ্যা হয় সেটা লিখতে হবে মিথ্যা। ওকে, আচ্ছা, দেন আমরা ব্যাকরণে ছিলাম। ব্যাকরণ মোটামুটি আমরা এগুলাই পড়বো। পাশাপাশি যেটা করতে পারি সেটা হচ্ছে পদ পরিবর্তন। এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট টপিক, পদ পরিবর্তন। আমরা বিশেষ থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, এগুলো আমরা পদ পরিবর্তন করা শিখবো। এবং আরেকটা জিনিস বলি সাথে, পদ নির্ণয়। ঠিক আছে, পদ নির্ণয় এটাও শিখবো। পদ নির্ণয় করে ধরো তোমার একটা বললো, একটা প্যাসেজ দেওয়া থাকলো বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকলো, দিয়ে বললো এখান থেকে 5 প্রকারের পদ বের করো। তুমি যদি খেয়াল করো তাহলে পৃষ্ঠা 14, তোমার বইয়ের পৃষ্ঠা 14-তে যেখানে যে সুন্দরবনের প্রাণী, ওই গল্পটাতে দেখবা যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে মানুষের পক্ষে ক্ষতিকর আবর্জনা শকুন খেয়ে ফেলে, এরকম একটা প্যাসেজ দেওয়া আছে। তো এখান থেকে তুমি বিভিন্ন রকম পদ বের করো। এই যে পদ নির্ণয়, ঠিক আছে, 5 প্রকারের পদ নির্ণয় আমরা এখান থেকে শিখতে পারি। আর পদ পরিবর্তনের কথা যদি বলি, পদ পরিবর্তন আমরা এইমস গাইড থেকে পড়তে পারি। আমাদের এইমস গাইডে মানে বিশাল পদ পরিবর্তনের একটা ভান্ডার আছে, সেখান থেকে আমরা পড়তে পারবো পদ পরিবর্তন। এটার পৃষ্ঠা হচ্ছে 127। তোমরা যদি প্রতিদিন অল্প অল্প করে কিছু পড়ো, পদ পরিবর্তন ধরি যদি প্রতিদিন 10টা বা 5টা করেও পড়ো, তাহলে দেখবা যে 3 মাস পরে তোমার সব শেষ হয়ে গেছে, বইয়ের সব কিছু শেষ। কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আর এখন কিন্তু খুব ভালো একটা সময়, যেহেতু আমরা সবাই বাসায় আছি, এখন তোমার রাজুক প্রস্তুতি নেওয়ার একটা মানে খুব ভালো একটা সময়। এই সময়টাতে খুব ভালোভাবে কাজে লাগালে ইনশাল্লাহ তুমি খুব সাকসেস হবা। আচ্ছা, এরপরে যেটা বলি আমি সেটা হচ্ছে সংজ্ঞা লিখো। সংজ্ঞা বা কাকে বলে, সহজ করে যদি বলি কাকে বলে, ডেফিনেশন যেটাকে আমরা বলি, এটা কেমন? ধরো তোমাকে বললো যে সংজ্ঞা লেখো শব্দ দূষণ। তো শব্দ দূষণ কি আমরা জানি সবাই। বোবা জল, তোমরা কি বলতে পারো বোবা জল কি? একটু দেখি তোমরা এটা পারো কিনা। বোবা জল কি? বোবা জল কি লেখা যাবে? বোবা জল কাকে বলে বা বোবা জল কি একটু দেখি, আমরা কমেন্টসটা দেখে আসি। ওকে, আমরা দেখছি তোমরা চেষ্টা করছো, হয়তো এখনো কেউ লিখতে পারেনি। আসলে বাংলা লেখাটা আমি আগেই বলছি, বাংলা লেখাটা বেশটা। তারপর দেখি বোবা জলটা আমরা কোথায় পড়েছিলাম তোমরা বলতে পারো? বোবা জল কিন্তু আমরা অবাক জলপানে পড়েছিলাম। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা গল্প, তাই না? হ্যাঁ, একজন লিখছে ফারিজা হামিদ, ডিস্টিল ওয়াটার। বোবা জল হচ্ছে ডিস্টিল ওয়াটার। আচ্ছা, ডিস্টিল ওয়াটার মানে কি? ডিস্টিল ওয়াটার হচ্ছে পরিশ্রুত জল, তাই না? যে জলে কোনো কি নাই, স্বাদ নাই, গন্ধ নাই, সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা বোবা জল। এরকম থাকতে পারে যে বোবা জল, জলাতঙ্ক, ঠিক আছে। তারপর প্রত্নতত্ত্ব, আমরা মাটির নিচে যে শহর সেখানে পড়েছি প্রত্নতত্ত্ব, এগুলো আমরা অবশ্যই পড়ব। ওকে, আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে আমরা এটা তোমাদের কাছে বেশ একটু আনকমন, সেটা হচ্ছে প্রায় সমুচ্চারিত শব্দ। প্রায় সমুচ্চারিত শব্দ কোনটা? যে শব্দগুলা শুনতে একই রকম লাগবে কিন্তু অর্থ তোমাকে কি দিবে? ভিন্ন অর্থ দিবে। ঠিক আছে, যেমন
আমাদের কিন্তু এইমস গাইডে এগুলো অনেক অনেক আছে, আমরা এগুলা ইচ্ছা করলেই খুব অল্প সময়ে এগুলো শিখে ফেলতে পারি, প্রায় সমুদ্রায়িত শব্দ। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বলি পৃষ্ঠা এইমস গাইডের 133 এটা আছে, পৃষ্ঠা 133। একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো তোমাকে আমি বললাম যে আপন। আপন কথাটা বেশ আমাদের পরিচিত একটা শব্দ। আপন, আপন কিন্তু দুই রকম আছে। এখন যদি বলি যে আপন, একটা দন্তন্য, একটা হচ্ছে মূর্ধন্য। ঠিক আছে? আচ্ছা, এই আপন অর্থ কি আর এই আপন অর্থ কি? কেউ কি বলতে পারো দুইটা আপনের পার্থক্যটা কি? আমরা একটু দেখি, তোমরা একটু কমেন্টস করো, ওকে, যে আপন অর্থটা আমরা কেউ পারি কিনা। ভেরি গুড। হ্যাঁ, একজন ফারিজা লিখছে, ফারিজা দেখি সবসময় আগে লিখে ফেলে, ভেরি গুড ফারিজা। তো আপন লিখছে, দেখো শাহানা পারভিন, আপন নিজ, ভেরি গুড শাহানা। আপন হচ্ছে নিজ, আর মধ্যাহ্ন যেটা সেটা হচ্ছে দোকান। তাহলে দেখো আমাদের শব্দ দুইটা শুনতে কিন্তু একই রকম, হ্যাঁ, কিন্তু এদের পার্থক্য আছে অর্থের। তো যখন শব্দের উচ্চারণ এক হবে কিন্তু অর্থের পার্থক্য থাকবে, সেটা হচ্ছে সমুচ্চারিত শব্দ। এখন আমি যদি বলতাম যে আমার বাবা আমার খুব আপন, তখন যদি আপন আমি এইটা লিখতাম বানান, তাহলে কি হতো? না। এজন্য অবশ্যই তোমাকে প্রায় সমুচ্চারিত শব্দ করতে হবে। আমি লিখে দিচ্ছি পৃষ্ঠা 133, তোমরা একটু কষ্ট করে এটা পড়ে ফেলবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এরপর আমরা এটা অভ্যস্ত আছি যে কি বলে যে কবিতা মুখস্থ করার জন্য, পিএসসিতে আছে যেহেতু আমাদের, আমরা কবিতা মুখস্থ করে থাকবো, পুরোপুরি সম্পূর্ণ কবিতা মুখস্থ করার চেষ্টা করব। তবে এখানে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা বেশ বড়, আবার ফুটবল খেলোয়াড় এটাও বেশ বড়। তো ফুটবল খেলোয়াড় আর শিক্ষাগুরুর মর্যাদার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সম্পূর্ণটাই করবে এটা আমার পরামর্শ, তুমি এক্সট্রা যেটা করতে পারো, প্রথম 8 লাইন আর শেষ 8 লাইন আগে পড়বা, তারপর ভেতরেরগুলো আস্তে 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 পড়বা। এখন তুমি বলতে পারো যে স্যার, যে সবসময় তো পরীক্ষায় প্রথম 8 লাইনই আসে বা শেষ 8 লাইনই আসে। হ্যাঁ আসে, কিন্তু তোমাকে যদি বলে যে পরের চরণ লিখো, তখন তো তুমি পারবা না। ধরো মাঝখান থেকে দিল, মাঝের একটা প্যারা থেকে দিল, দিয়ে তোমাকে বললো যে পরের চরণ লিখো, তখন তো তুমি সম্পূর্ণ কবিতাটা মুখস্থ না থাকলে পারবা না। এজন্য কষ্ট করে হলেও সম্পূর্ণ কবিতা মুখস্থ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমরা যেটা আরো একটা এক্সেপশনাল বলি, সেটা হচ্ছে বাগধারা। বাগধারা, তো বাগধারাটাও আমরা বেশ শিখে ফেলবো। বাগধারা আমরা এইমস গাইডে আছে পৃষ্ঠা 128, ঠিক আছে? 128 পৃষ্ঠা, এটা হচ্ছে বাগধারা আছে আমাদের এইমস গাইডে। আমরা এইমস গাইড থেকে বাগধারাটাও করে ফেলবো। এরকম আসলে এই বিষয়গুলোই মোটামুটি আমাদের এখানে থাকে। আরেকটা লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা আরো এক্সট্রা জিনিস, আরেকটা জিনিস থাকে সমসাময়িক ভাবনা, যেটা সমসাময়িক ভাবনা নিয়ে তোমার সমসাময়িক বিষয়গুলো নিয়ে তোমার ভাবনা। যেমন তোমাকে যদি বলি যে এখন তো ইন্টারনেটের যুগ, তাই না? তো ইন্টারনেটের যুগে অসম্ভবকে সম্ভব করা যাচ্ছে, ইন্টারনেট অসম্ভবকে সম্ভব করছে। তো এই ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেট আর কি কি ভাবে আমাদের ইয়ে করতেছে, মানে ইন্টারনেটের কি কি ব্যবহারের ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হচ্ছে, সেটা তুমি লিখতে পারো। বা তোমাকে আরো বললো, কি বলতে পারে যে এখন তো মানে তথ্য প্রযুক্তির যুগ, তো তোমাকে বললো ধরো নতুন তথ্য প্রযুক্তি ব্যবহারের উপকারিতা বেশি না অপকারিতা বেশি, তোমার যুক্তি দেখাও। তো এরকম সমসাময়িক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মানে শিখতে হবে লেখা, ওকে। আচ্ছা, তো এর পাশাপাশি তুমি পড়তে পারো লিঙ্গ পরিবর্তন,
বা বচন, এগুলো এক্সট্রা পড়ে ফেলতে পারো। আমি একটুখানি লিখে দিই ছোটভাবে। একটা হচ্ছে গিয়ে লিঙ্গ পরিবর্তন, এটা সচরাচর আসে না, তারপর আমরা শিখবো লিঙ্গ পরিবর্তন এবং বচন। এই দুইটা জিনিস একটু কম গুরুত্বপূর্ণ বলে আমি একসাথে লিখলাম, লিঙ্গ পরিবর্তন, বচন এবং একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগ। একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগ, এটা একটু বলি যেহেতু তোমাদের কাছে বিষয়টা একটু নতুন। সেটা হচ্ছে যে ধরো আমি বললাম যে ধরা, ধরা শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যদি বলি আমার মাথা ধরেছে, তাহলে এটা কি ধরার অর্থ কি দেখানো? এই ধরা কি আক্রমণ করা? না, এই ধরা কিন্তু কি বলতো, কেউ বলতে পারো? আমার মাথা ধরেছে, এই ধরা কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা একটু কমেন্টস দেখি যে আমার মাথা ধরেছে, এই ধরা কি অর্থে ব্যবহৃত হয়েছে। আবার আমি যদি বলি যে তাকে বেশ শক্ত রোগে ধরেছে, এটা কি একই অর্থ প্রকাশ করছে? দেখো দুইটাই কিন্তু ধরা, কিন্তু ধরা বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে গেছে, বিভিন্ন অর্থে প্রয়োগ হয়ে গেছে। তো এই জন্য এটাকে বলে একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগ। একই শব্দে বিভিন্নভাবে প্রয়োগ হবে। আমরা একটু দেখি, মেসেজটা দেখি যে আমার মাথা ধরেছে আর তাকে বেশ শক্ত রোগে ধরেছে, এই দুই ধরার কি অর্থ তোমরা একটু পারো কিনা একটু দেখে আসি আমরা কমেন্টস বক্সে। হ্যাঁ, এই যে ভেরি গুড, তোমরা লিখছো যে নাজমা আক্তার লিখছে ব্যথা, আমার বিশ্বাস, হ্যাটেক, দুলাল লিখছে ব্যথা, ভেরি গুড। হ্যাঁ, আমার মাথা ধরেছে হচ্ছে মাথা ব্যথা। আর যদি বলি যে তাকে বেশ শক্ত রোগে ধরেছে, এটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি সবাই সবাই অনেকে ভেরি গুড, অনেক অনেক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশ অনেক আগ্রহের সাথে আমাদের ক্লাসগুলো দেখছো। আশা করি ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে এই ক্লাস থেকে। তো তোমরা সবাই লিখতেছো যে ব্যথা। আর যদি আমি যেটা বলেছিলাম যে কঠিন রোগে ধরেছে, তাকে বেশ কঠিন মানে শক্ত রোগে ধরেছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে গিয়ে আক্রমণ করা। কঠিন রোগে তাকে কি করছে? আক্রমণ করছে, ধরে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো মোটামুটি এই টপিকগুলো তোমরা পড়বা। আরেকটা পড়তে পারো, সেটা হচ্ছে তারিখবাচক শব্দ, যেমন জাতীয় দিবসগুলার তারিখবাচক শব্দ লিখো। যেমন আমি বললাম স্বাধীনতা দিবস, তো এটা তারিখবাচক কত হবে সেটা আমরা লিখবো। তোমরা কি জানো স্বাধীনতা দিবস কবে? একটু দেখি তো, জানো কিনা একটু দেখে আসি। স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস আর শহীদ দিবস, এটা তারিখবাচক শব্দ কি কি হবে আমি একটু দেখতে চাই যে কারা খুব তাড়াতাড়ি, কে সবচেয়ে তাড়াতাড়ি দিতে পারো তিনটা? স্বাধীনতা দিবস, শহীদ দিবস এবং বিজয় দিবস। ছাব্বিশে মার্চ, ভেরি গুড। রানা রহমান লিখে ফেলেছে 26শে মার্চ, এটা হচ্ছে স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি, ভেরি গুড। আচ্ছা, এবার স্বাধীনতা দিবসের পরে কি বলেছিলাম? শহীদ দিবস। শহীদ দিবস কবে? শহীদ দিবস কিন্তু আরেকটা স্পেশালি ডে এখন আমরা অবজার্ভ করি, মানে পালন করি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। হ্যাঁ, ভেরি গুড, পিন্টু হক লিখে ফেলেছেন অলরেডি যে এটা হচ্ছে গিয়ে 21শে ফেব্রুয়ারি। আর বিজয় দিবস যেটা আমাদের, সেটা হচ্ছে গিয়ে ভেরি গুড, ফাতেমা মিতা লিখে ফেলেছেন অলরেডি, বিজয় দিবস হচ্ছে গিয়ে 16 ডিসেম্বর। হ্যাঁ, আমরা বেশ অনেকেই সবগুলাই জানি, তারপরে এগুলো আমরা একটু মনে রাখবো। যেমন
পহেলা বৈশাখ হচ্ছে 14 এপ্রিল আমরা পালন করি, তাই না? এরকম যে বিশেষ বিশেষ দিনগুলা আমরা একটু কষ্ট করে সবাই মুখস্থ রাখবো। ওকে, তো মোটামুটি যেগুলা পরীক্ষা থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, এগুলা তোমরা একটু বেশি বেশি করে পড়বা। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন করব তোমাদের, আর তোমরা একটু উত্তর করবে, দেখি। ওকে, আমরা একদম বইয়ের প্রথম থেকে শুরু করতে যাচ্ছি। একদম প্রথম থেকে বলতে একদম ফার্স্ট যে আমাদের গল্প সেটা হচ্ছে এই দেশে মানুষ। তো এখান থেকে কিছু আমি সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে একটু জানতে চাবো তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা কমেন্টস বক্সে সেগুলা জানাবে আমাদেরকে, এবং এখান থেকে আরো কি কি আমরা পড়তে পারি সেগুলো নিয়েও আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তোমরা রেডি? আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের প্রশ্ন করার জন্য, আর আশা করি তোমরাও ইনশাল্লাহ প্রশ্নের আনসার করার জন্য মেন্টালি রেডি হয়ে গেছো। আচ্ছা, তো আমরা দেখি, হ্যাঁ, যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি। যে বাংলাদেশের, যেমন একদম প্রথমে যদি বলি, বাংলাদেশের কোন জেলাগুলোতে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে? তো এটা তো আমরা সবাই জানি মনে হয় না, যে বাংলাদেশের কোন জেলাগুলোতে ক্ষুদ্র জাতিসত্তা লোক বাস করে? একটু বলো তো, তোমরা বলতে পারো? ওকে, ভেরি গুড। শাহানা পারভিন অলরেডি লিখছে যে রেডি, সে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সে রেডি হয়ে গেছে। তো রেডি যখন হয়েছো তখন অবশ্যই আনসারগুলো দিয়ে ফেলো, যে বাংলাদেশের কোন জেলাগুলোতে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। ভেরি গুড। রুহুল আমিন দুলাল অলরেডি লিখে ফেলেছে, কমেন্টস করে ফেলেছে যে পার্বত্য জেলাগুলোতে। আমাদের কিন্তু অনেক 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 পড়া, তো তোমরা খুব দ্রুত আনসারগুলো করার চেষ্টা করবা, যেন আমরা তোমাদের বেস্ট কিছু দিতে পারি আরো, ঠিক আছে? আচ্ছা, তো এটার আনসার হবে পার্বত্য জেলাগুলোতে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমন দুটো জেলার নাম বলো যেখানে সাঁওতাল এবং রাজবংশীদের বসবাস, ঠিক আছে? সাঁওতাল এবং রাজবংশীদের বসবাস এমন দুইটা জেলা, এমন দুইটা জেলা কি কি? তোমরা একটু বই এটা আন্ডারলাইন করে নিতে পারো যদি চাও। সেটা হচ্ছে, এই দুইটা জেলা হচ্ছে গিয়ে রাজশাহী এবং জামালপুর। ভেরি গুড। শাহানা পারভিন অলরেডি লিখে ফেলেছে, রানা রহমানও লিখছে রাজশাহী, চট্টগ্রাম। চট্টগ্রামটা আমাদের আসলে বইতে নাই, আমাদের দেওয়া আছে রাজশাহী এবং জামালপুর। আমরা রাজশাহী এবং জামালপুর শিখবো। ওকে, আচ্ছা। তারপর যেমন এক কথায় প্রকাশ যদি বলি, যেমন আমাদের এখানে অনেকে আছে যে মিষ্টি বানায় যারা, তাদেরকে কি বলে? মিষ্টি বানায় যারা তাদেরকে কি বলে বলো তো? কেউ বলতে পারো? যারা মিষ্টি বানায় তাদেরকে কি বলে? আচ্ছা, এখনো দেখি কমেন্টস করতেছে সবাই। সিলেট, কেউ সিলেট লিখছে, কেউ রাজশাহী লিখছে। রাজশাহী, জামালপুর, রাজশাহী, চট্টগ্রাম। এটার কারেক্ট অ্যান্সার কিন্তু জামালপুর এবং রাজশাহী। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মিষ্টি বানাই, মিষ্টি খাবার বানাই যে, সেটা কি, বা মিষ্টি বানাই যে, তার এক কথায় প্রকাশ কি হবে? এটা কি আমরা জানি কেউ? ভেরি গুড। রিমা ত্রিবেদী, ভেরি গুড, তুমি অলরেডি লিখে ফেলেছো ময়রা। ওয়াও, এটা আসলে বেশ দেখে এক কথায় প্রকাশে তুমি বেশ পারদর্শী। হ্যাঁ, যারা মিষ্টি বানায় তারা ময়রা, ঠিক আছে? আচ্ছা, মিঠাই ঠিক না, মিঠাই হচ্ছে মিষ্টি জিনিস, এগুলোকে আমরা মিঠাই বলি। আর ময়রা হচ্ছে যারা মিষ্টি বানান, ঠিক আছে? তো ভেরি গুড, ময়রা হবে। সঞ্জিদা উর্মি, তুমিও কমেন্টস করছো ময়রা। ফরিজা হামিদ, ময়রা, ভেরি গুড, ময়রা। হ্যাঁ, ময়রা বানান কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ময়রা বানান হচ্ছে ম অন্তস্থ র, ময়রা। ওকে, এটা ময়রা, এটা হচ্ছে ময়রা। ওকে, আচ্ছা। আর আরেকটা যেটা খুব কমন এবং ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে সার্থকের বিপরীত শব্দ। সার্থকের বিপরীত শব্দ কি? এটা কি আমরা পারি সবাই? সার্থকের বিপরীত শব্দ। ওকে, আমরা তোমাদের আনসারের অপেক্ষায় আছি, ঠিক আছে? দেখি কে সবার আগে সার্থকের বিপরীত শব্দটা খুব কারেক্টলি লিখতে পারো। ওকে, আমরা দেখছি এখনো কমেন্ট চলতেছে ময়রার।
ময়রা এখনো চলতেছে। মিষ্টি বানাতেই থাকো তোমরা, সমস্যা নেই, কিন্তু এখন সার্থকের বিপরীত শব্দটা লিখো। না বাবা, এটা তো সমার্থক শব্দ হয়ে গেছে। তুমি বিএম কায়েস খান, তুমি লিখছো সফল। এটা সফল তো সার্থকের সমার্থক, আমি বলছি সার্থকের বিপরীত শব্দ, ঠিক আছে? নিরর্থক না, ঠিক নিরর্থক না, এটা তো আমাদের বইয়ের, এটা তো আমাদের পারা উচিত সবারই, তাই না? দেখো এখানে একটুখানি ইয়ে আছে, সেটা হচ্ছে সার্থক, নিঃস্বার্থক হচ্ছে না, ব্যর্থ। হ্যাঁ, ভেরি গুড। টুনটুনি, পাখি, ফারিজা হামিদ, ফাতেমা, মিতা, তোমরা সবাই লিখছো ব্যর্থ। ভেরি গুড। সার্থক হচ্ছে ব্যর্থ, এটা একটু মাথায় রাখতে হবে। বানানটাও তোমরা একটু খেয়াল করবা। সার্থক হচ্ছে ব্যর্থ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সার্থকতা। সার্থকতা যদি হয় তখন কিন্তু আর ব্যর্থ হবে না। সার্থকতা হলে তোমরা কি বলতে পারো কি হবে? সার্থকতা, আসলে আমার পড়ালেখাটা সুন্দর না। আচ্ছা, সার্থকতা কটা একটু কষ্ট করে বুঝে নিও, আমার কটা আসলে অনেক পচা, তোমাদের মতো সুন্দর করে লিখতে পারি না। আচ্ছা, সার্থকতা, সার্থকতাটা আমরা কি লিখতে পারি? ব্যর্থতা। ভেরি গুড। আহমার বিশ্বাস ব্যর্থ লিখছো, এটা হয় নাই। শাহানা পারভিন ব্যর্থতা। ভেরি গুড, ব্যর্থতা হবে এটার কারেক্ট আনসার। আসলে তোমরা যে অনেক অনেক পড়াশোনা করো, এটা তোমাদের কমেন্টস দেখে বোঝা যাচ্ছে। তো বেশ ভালো লাগছে যে আসলে তোমাদের ক্লাস নিতে পেরে আমি নিজেও বেশ গর্বিত যে না, বাচ্চাদের ভালো কিছু শেখাতে পারতেছি। আচ্ছা, ওকে। তো সার্থকতার বিপরীত শব্দ যেটা, সেটা হচ্ছে ব্যর্থতা। তো এখান থেকে আরো কিছু জিনিস আমরা একটু দেখে নিব। যে বলেছিলাম যে এখান থেকে যেটা থাকে প্রায়, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব যেন সবার। তো এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করা শিখে নিব। হ্যাঁ, আজকেই তোমরা বাসায় অবশ্যই এটা নোট করে ফেলবে যে ধর্ম যার যার, উৎসব যেন সবার, কথাটি বুঝিয়ে লেখো। ওকে। আবার এটাও ব্যাখ্যা করতে পারো, সার্থক জনম আমার জন্মেছে দেশে, কথাটি বুঝিয়ে লেখো। ওকে। আর আরেকটা জিনিস, আমি তোমাদের প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম যে পার্বত্য জেলার ঘরবাড়ি, মনে আছে? রঙিন একটা ছবি ছিল, পার্বত্য জেলার ঘরবাড়ি। তো এই পার্বত্য জেলার ঘরবাড়ি, ধরো এই ছবিটা তোমাকে দিল, দিয়ে তোমাকে বলতে পারে পার্বত্য জেলার ঘরবাড়ি সম্পর্কে কি জানো, বা ছবিটি সম্পর্কে কি জানো, বা তোমাকে কিছুই দিল না, দিয়ে তোমাকে বলল যে মনে করো তুমি পার্বত্য জেলায় বেড়াতে গিয়েছো, তো সেখানকার মানুষজনের পোশাক আশাক, চাল চলন, আচার ব্যবহার, তাদের বাড়ি ঘরের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো। ঠিক আছে? তো আমরা এটাও একটু শিখে ফেলবো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কিছু জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে যেমন পার্বণ। পার্বণটাও বেশ ইম্পর্টেন্ট। পার্বণের সমার্থক শব্দ কি আমরা জানি? পার্বণের দুইটা সমার্থক শব্দ কে বলতে পারো দেখি? পার্বণ, পার্বণ শব্দটা বেশ কঠিন না, কিন্তু সমার্থক শব্দটা বেশ পরিচিত। আমরা পার্বণটা দেখি। পার্বণ, এটা কিন্তু বানানটা কিন্তু মূর্ধন্য, এটা একটু মাথায় রাখতে হবে। পার্বণ বানান কি হবে? মূর্ধন্য। তো এটার দুইটা সমার্থক শব্দ আমরা একটু দেখি। ভেরি গুড। পিন্টু হক, পিন্টু হক দেখি প্রায় আগে আগেই লিখে ফেলতেছে না, অনেক পড়াশোনা করেছিল এটা দেখতেছি। আচ্ছা, তো উৎসব। ভেরি গুড। উৎসব একটা সমার্থক শব্দ পার্বণের। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা, আরেকটা দুইটা বলছিলাম, আরেকটা, আরেকটা পূজা। পূজা পার্বণ, এটা আমরা বলি, এটা দিতে পারো। পার্বণ, পূজা আসলে অ্যাকচুয়াল না। পার্বণ উৎসব, উৎসবের সমর্থক শব্দ তো পারা উচিত আমাদের। উৎসব, উৎসব, উৎসব। অনুষ্ঠান বলতে পারি না আমরা? অনুষ্ঠান বলতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা লিখে রাখবো যে পার্বণ হচ্ছে উৎসব, অনুষ্ঠান। এখান থেকে আরো অনেক অনেক টপিকস, এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে শুরু করে সবকিছু তুমি আমাদের এইমস গাইডে পাবে। ঠিক আছে? যারা এখনো সংগ্রহ করনি, তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে তুমি ফোন দিয়ে অনলাইনে নিতে পারবা, অনলাইন কালেকশন করতে পারবা। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই দুইটা নাম্বারে ফোন দিয়ে তুমি আমাদের বইটা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে?
কমেন্টে লিখে দেওয়া হচ্ছে, একটু কমেন্ট দেখো, ঠিক আছে? তো এখান থেকে তোমরা বইটা যদি কালেকশন এখনো না করে থাকো কালেক্ট করে নিবা বইটা অবশ্যই। আমাদের এই বইতে একদম বইয়ের শুরুতে অনেক অনেক কিছু দেওয়া আছে, এই দেশে মানুষ থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা দরকার সেইগুলা দেওয়া আছে। তো তোমরা এটা পৃষ্ঠা 83 পেয়ে যাবা, পৃষ্ঠা 83-তে আছে এইমস গাইডের এই দেশে মানুষ সম্পর্কে অনেক অনেক তথ্য দেওয়া আছে, এগুলো আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আমরা সংকল্পে চলে আসি। ওকে, আমরা সংকল্পে চলে আসি। দেখো, সংকল্প কবিতাটা অনেক মানে শিক্ষণীয় একটা কবিতা আসলে। যে তোমাদের এই বয়সে তো জানার অনেক আগ্রহ আমাদের সবারই, এই বয়সে কিন্তু কৌতূহল আরো বেশি থাকে আমাদের। হ্যাঁ, তো তোমাদেরও নিশ্চয়ই কৌতূহল কম না, কৌতূহল অনেক বেশি বলেই কিন্তু তোমরা আগ্রহ নিয়ে দেখো আমাদের ক্লাসটা দেখতে আসছো, দেখি কি শেখাচ্ছে স্যার, কি বোঝাচ্ছে, কি পড়াচ্ছে, ঠিক আছে? তো তোমরা সংকল্পটা একটু কষ্ট করে সংকল্প কবিতাটা মুখস্থ করে ফেলবা, কবির নাম সহ এবং জন্ম মৃত্যু সবকিছু সহ। ওকে, আর মূল ভাবটা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করবে, কারণ মূল ভাব থেকে প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? মূল ভাব থেকে প্রশ্ন থাকতে পারে তোমরা, যার কারণে মূল ভাবটা প্রশ্ন মানে কি শূন্যস্থান দিতে পারে তোমাকে। যে তোমাকে বললো, কি বললো, যে ধরো দেখি তোমরা একটু শূন্যস্থান তোমাদেরকে একটু ধরি, তোমরা কেমন পারো বলো। যে অসীম বিশ্বকে জানার এক ড্যাশ কৌতূহল মানুষের, অসীম বিশ্বকে জানার এক ড্যাশ কৌতূহল মানুষের। এখন এখানে ড্যাশে কি বসবে আমরা কি বলতে পারি কেউ? আমরা একটু কমেন্টস দেখে আসি। যে অসীম বিশ্বকে জানার এক ড্যাশ কৌতূহল মানুষের। বই কিন্তু খোলা যাবে না, বই খোলা যাবে না, বই দেখা ছাড়া, বই দেখা ছাড়া। আবার বই দেখে যেন কমেন্টস করো না যে স্যার এইটা কৌতূহল মানুষের, এটা না। আমরা এখানে তো যেহেতু এটা কোনো কম্পিটিশন না, হ্যাঁ, আমরা জাস্ট মেধা যাচাই বা আমরা শিখতেছি, সুতরাং বই দেখা যাবে না, তোমরা বই দেখা ছাড়াই বলবা। ওকে, একজন অলরেডি কমেন্টস করে ফেলছে, একজন না, অনেকে কমেন্টস করে ফেলছে যে ফারিজা অদম্য, পিন্টু অদম্য, ভেরি গুড, অদম্য। তোমরা তো অনেক লক্ষ্মী ছেলে মেয়ে দেখি, তোমরা সব পারো, মাশাআল্লাহ, ভেরি গুড। তো অদম্য কৌতূহল, তো আমরা যদি মূল ভাবটা মুখস্থ না করি তাহলে কিন্তু আমরা এটা পারবো না, এজন্য অবশ্যই এখানকার মূল ভাবটা আমরা মুখস্থ করে ফেলবো। আর ধরো তোমাকে বললো যে সংকল্প কবিতায় যে কথাগুলো বলা হয়েছে এটার মধ্যে, বা সংকল্প কবিতার কোন লাইনটি তোমার সবচেয়ে বেশি প্রিয়, এটা তোমাকে বলতে পারে। তো তুমি কোন লাইনটা বেশি প্রিয় বলতে পারো, তোমার কাছে কোন লাইনটা বেশি প্রিয়? যেমন আমার কাছে কিন্তু একটা প্রিয় লাইন আছে, সেটা কি আমি বলবো? সেটা হচ্ছে যে ধরো বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, এটা হতে পারে যে তোমার জানার কত আগ্রহ সেটা। আবার তুমি এটাও বলতে পারো যে, কি বলতে পারো, যে পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুলে, এটাও তুমি বলতে পারো। তোমার যে প্রিয় লাইনগুলা, সেই লাইনগুলা তুমি এখানে বলবা এবং সেটা বুঝিয়ে বলো, যে তোমার প্রিয় লাইনটা লিখে বুঝিয়ে দাও, ঠিক আছে? বা তোমাকে প্রশ্ন করলো যে বীর ডুবুরিরা তোমাকে কেন আকর্ষণ করে, তো আসলে বীর ডুবুরি কি জন্য তোমাকে আকর্ষণ করে, বীর ডুবুরি পেশাটা, ডুবুরিরা কেন কি কাজ করে সেটা তুমি এখানে গুছিয়ে বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু অবশ্যই সংকল্প কবিতাটা মুখস্থ করে ফেলবো। যে একজন কমেন্টস করছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এখন দেখার দরকার নাই, যেহেতু এখন একটা মানে খুব বিপদের মধ্যে আমরা আছি মোটামুটি বলতে পারি, যেহেতু করোনা ভাইরাস আছে, বাইরে এখন যাওয়া যাবে না। আমরা যখন করোনা ভাইরাসের এই সংকটটা কেটে যাবে তখন আমরা বাইরে যাব। এখন তোমরা ক্লাসগুলো বেশি বেশি করে করবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে দেখো ক্রিয়াপদের সাধু ও চরিত্রূপ। হ্যাঁ, এই টপিক্সটা আমিও একটু ভুলে গেছিলাম তখন বলতে, যে আমরা সাধু এবং চরিত্রূপটা শিখবো, যেহেতু এটা পিএসসিতে আসে এই রিলেটেড টপিক্স, এজন্য তোমাদের হয়তো ইনশাল্লাহ এটাতে প্রবলেম হবে না। তারপরেও আমরা শিখবো, কারণ কি, যে তোমাকে একটা লাইন দিয়ে বললো যে এটার কি সাধু ভাষায় রূপান্তর করো বা চলিত ভাষায় রূপান্তর করো, একটা লাইন দিয়ে বলতে পারে, এজন্য তোমরা সাধু ও চলিত ভাষায় রূপান্তরটা শিখবা। আচ্ছা, তো এখান থেকে একটু আমি একটা প্রশ্ন করি, দেখি যন্ত্রণা বানানে মূর্ধন্য কেন হয়েছে, এটা কে বলতে পারো? যন্ত্রণা বানানে মূর্ধন্য কেন হয়েছে? বা তোমাকে প্রশ্ন করতে পারে মূর্ধন্য দিয়ে 3টি বানান লিখো,
ঠিক আছে? তো যন্ত্রণা বানানে কেন মূর্ধন্য হয়েছে আমরা একটু দেখে আসি। নাজমা আক্তার লিখছে যে ডুবুরিদের কেন পছন্দ হয়, ডুবুরিরা সমুদ্রে যায়। আচ্ছা, ক্লাস আছে। আচ্ছা, তো আমরা দেখতেছি যে কেউ, কারণ রয়ের পরে ন বসে, ভেরি গুড। রয়ের পরে মূর্ধন্য বসে সাধারণত, এই জন্য যন্ত্রণা বানানে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। ফারিজা আক্তার, ফারিজা হামিদ, সরি, নত্যবিধান এর জন্য, উড়ে বাবা, নত্যবিধান সত্যবিধান না, এটা এটা বেশ কঠিন। তুমি নত্যবিধান কিভাবে জানো বাবা? রিমা ত্রিবেদী, হ্যাঁ, নত্যবিধান, নত্যবিধানের কারণ হয়েছে। আমরা এত কঠিনভাবে শিখবো না, ঠিক আছে? যে আমরা নত্যবিধান শিখবো না, জাস্ট আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রয়ের পরে কি বসে, মূর্ধন্য বসে। রয়ের পরে মূর্ধন্য, এই যে লিখছে ফারিজা রহমান হামিদ, এখন মূর্ধন্য লিখেই দিছে সে, ঠিক আছে? আচ্ছা, তো রয়ের পরে মূর্ধন্য বসে, এটা এই কারণে। ওকে, আর এখানে একটা জিনিস আমি একটু বলি, যে এখানে কিন্তু বেশ কিছু কবি পরিচিতিতে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে কাব্যগ্রন্থ দেওয়া আছে নজরুলের কিছু, তো এই কাব্যগ্রন্থগুলো আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? যে অগ্নিবীণা, বিশেষ বাসী, ঝিঙে ফুল, তোমাকে বললো ঝিঙে ফুল এটি কি ধরনের রচনা, তখন তুমি বলবে এটা কাব্যগ্রন্থ। আরেকটা জিনিস অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা জন্মশালী মনে রাখবা, ঠিক আছে? এটা আমাদের জন্য খুব দরকারি একটা জিনিস। ওকে, আর এরপরে আমরা চলে আসি সুন্দরবনের প্রাণী। তো সুন্দরবনের প্রাণীর কথা যদি আমি বলি, যেমন সুন্দরবন কিন্তু আমাদের দেখো কতভাবে যে উপকার করতেছে, এটা আসলে বলার বাইরে। হ্যাঁ, যেমন এই যে কিছুদিন আগে আমফান গেল, যে আমফান কিন্তু মানে সুন্দরবনের উপর দিয়েই গেছে মোটামুটি, বেশ সুন্দরবন ছিল বলেই আমরা মানে এটা কিছুটা ইয়েটা কম গেছে আমাদের উপর দিয়ে, যে ঝড়টা যাওয়ার কথা ছিল সুন্দরবন অনেকটা সেটা প্রশমিত করছে। শুধু আমফান বলে না, এর আগে যতগুলো ঝড় গেছে, আইলা বলি, বুলবুল বলি, সবই কিন্তু সুন্দরবন আমাদেরকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তো তো এই জন্য সুন্দরবনটা আমাদের ভালো করে জানতে হবে, সুন্দরবনটা ভালোভাবে জানতে হবে। তো সুন্দরবনের প্রাণী থেকে আমরা যেগুলো পড়বো, যেমন তোমাকে বলতে পারে, কি বলতে পারে, সুন্দরবনের সুন্দরবনের 5টি গাছের নাম বলো, ঠিক আছে? বা সুন্দরবনের 5টি প্রাণীর নাম বলো, ঠিক আছে? এইগুলো আমরা একটু শিখবো। বা তোমাকে ছবি দিয়ে দিল রয়্যাল বেঙ্গল টাইগারের, হ্যাঁ, বা তোমাকে বললো, একটু যদি প্রশ্ন কঠিন করতে চাই, তোমাকে কি বলতে পারে, যে দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর, কথাটা পাঠ্য বইয়ের আলোকে বুঝে লেখো। তো এটা যদি আমরা হঠাৎ করে বলি, দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর, তোমার হঠাৎ করে মাথায় আসবে না যে কি ব্যাপারে, এটা কি? তো এটা আসলে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? তো আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে অনুচ্ছেদ শিখব। হ্যাঁ, আর এখান থেকে যেমন স্যাঁতসেঁতে বানান, বানান যদি বানান শুদ্ধকরণ যদি বলি, তাহলে স্যাঁতসেঁতে বানানটা আমরা শিখে ফেলবো। এই স্যাঁতসেঁতে বানানটা একটুখানি আমি দেখাই দিই। হ্যাঁ, বোর্ডে স্যাঁতসেঁতে বানানটা কি? স্যাঁতসেঁতে, ঠিক আছে? স্যাঁতসেঁতে বানানে দন্তের শয় জফলা আকার, উপরে কিন্তু চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, চন্দ্রবিন্দু, স্যাঁত সেতে, স্যাঁত সেতে। আচ্ছা, তো এই স্যাঁতসেঁতে বানানটা একটু খেয়াল করবা, যে এখানে আসলে গোলপাতার বনে, স্যাঁতসেঁতে গোলপাতার বনে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়ায়। আচ্ছা, তো আমরা কি দেখে আসবো একদিন সময় করে অবশ্যই সুন্দরবন, যে যদি পারি কখনো। ওকে, তো তোমাকে ধরো বললো যে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর 2টা বৈশিষ্ট্য লিখো। ক্যাঙ্গারুর 2টা বৈশিষ্ট্য কেউ কি বলতে পারো? দেখি দেখি দেখি, কে পারে, কে পারে, কে পারে একটু দেখি। ক্যাঙ্গারুর 2টা বৈশিষ্ট্য কি? ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর 2টা বৈশিষ্ট্য, স্যাঁতসেঁতে। আচ্ছা, ভেরি গুড। ক্যাঙ্গারুর 2টা বৈশিষ্ট্য আমি চাচ্ছি, দেখি কে দিতে পারো ক্যাঙ্গারুর বৈশিষ্ট্য। আমরা যদি ক্যাঙ্গারুর মতো হইতাম তাহলে কেমন লাগতো, একবার চিন্তা করে দেখো। তাহলে এবার চিন্তা করো, ক্যাঙ্গারুর বৈশিষ্ট্য এখনো পাচ্ছি না আমি, দেখি। আমরা তো জানি, কিন্তু কেন লিখতেছো না? বাংলা লিখতে কষ্ট হচ্ছে মনে হয়, তাই না?
ম্যাথ ক্লাস হলে, ইংলিশ ক্লাস হলে খুব তাড়াতাড়ি লিখে ফেলো তোমরা, বাংলা ক্লাসে একটু স্লো না, তাহলে আমরা বাংলা লিখতে পারি না, বোঝা গেল। আচ্ছা, তো ক্যাঙ্গারুর বৈশিষ্ট্য, আচ্ছা আমি একটু বলি। ক্যাঙ্গারুর বৈশিষ্ট্য হচ্ছে কি হবে, ক্যাঙ্গারুর পেছনের 2 পা বড়, ক্যাঙ্গারুর পেছনের 2 পা বড়। আরেকটা আছে কি বলতো, ক্যাঙ্গারুর সামনের 2 পা কি ছোট, পেছনের 2 পা বড়, সামনের 2 পা ছোট। ভেরি গুড শাহানা পারভিন, এটা অস্ট্রেলিয়ায় একমাত্র থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে ক্যাঙ্গারুর স্পেশালিটি, সেটা হচ্ছে ক্যাঙ্গারুর কি থাকে, পেটে একটা থলি থাকে, তাই না, সে থলির মধ্যে বাচ্চা থাকে। তো আমাদের এরকম হলে কেমন লাগতো একটু চিন্তা করে দেখো তো, একটু অনেকটা হাস্যকর, তাই না? আচ্ছা, তো লিভস ইন অস্ট্রেলিয়া, অনেকে লিখছে 2 পায়ে চলে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গন্ডার। গন্ডারটা কিন্তু এখন আর দেখা যায় না সুন্দরবনে, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, গন্ডার একটা নিশ্চিহ্ন প্রাণী। তো গন্ডারের গায়ের রং কেমন, বা তোমাকে প্রশ্ন করতে পারে কোন প্রাণীর নাকের উপর শিং আছে। আমাদের কি আছে নাকি নাকের উপর শিং? নাই, তাই না? আচ্ছা, গন্ডারের নাকের উপর শিং আছে, এটা আমরা জানি সবাই। ওকে, তো গন্ডারের নাকের উপর শিং আছে। যেটা বলছিলাম যে গন্ডারের গায়ের রং কেমন হয়, গন্ডারের গায়ের রং কেমন বলো তো দেখি। আমার মতো নাকি? হ্যাঁ, গন্ডারের গায়ের রং কিন্তু আমার মতো না, প্রায় আমার মতো, আবার আমার মতো না। আচ্ছা, গন্ডারের গায়ের রং কে পারো একটু দেখি। গন্ডারের গায়ের রং, ফাতেমা মিতা লিখছো লাফিয়ে লাফিয়ে চলে, পেছনের 2 পা বড়, সামনের 2 পা ছোট। আচ্ছা, কালো, ভেরি গুড, ছানা পারবেন, কালো, আমার মতো তাহলে গায়ের রং, তাই না? আচ্ছা, তাহলে হ্যাঁ, গন্ডারের গায়ের রং কালো এবং ধূসর, দুইটাই ঠিক আছে। গন্ডারের গায়ের রং কালো এবং ধূসর। ওকে, আর এখান থেকে আসলে আমরা যদি আরেকটু প্রশ্ন যদি বলি, যে বৃক্ষটা বেশ কি বলা যেতে পারে, ইম্পর্টেন্ট একটা সমার্থক শব্দ। তো বৃক্ষের সমার্থক শব্দ কি, বৃক্ষের সমার্থক শব্দ কি, আমরা কে কে পারি একটু ঝটপট লিখে ফেলি। 2টা সমার্থক শব্দ, একটা বলা যাবে না, একটা বললে তো শব্দার্থ হয়ে গেল, এটা সমার্থক শব্দ। আচ্ছা, বৃক্ষের 2টা সমার্থক শব্দ দেখে আসি। এখনো তোমরা কমেন্টস করতেছো, কেউ বলতেছো ধূসর, কেউ বলতেছো অ্যাশ। অ্যাশ বলা যাবে না, এটা তো ইংলিশ শব্দ, তাই না? অ্যাশ বলা যাবে না, অ্যাশ বা ব্ল্যাক। আচ্ছা, আমরা দেখি, আমরা লিখে ফেলো বৃক্ষের 2টা সমার্থক শব্দ ঝটপট। আমরা একটু কমেন্টসটা দেখে আসি ততক্ষণে। ভেরি গুড, আমরা দেখতেছি গাছ বা তরু, গাছ তরু, ভেরি গুড, গাছ তরু। আচ্ছা, উদ্ভিদ, উদ্ভিদ ঠিক ভালো হলো না, গাছ বা তরু দিতে পারো, বা বিটোপি, হ্যাঁ বিটোপি, তাই না? বিটোপি দিতে পারি আমরা, যে বৃক্ষের সমার্থক শব্দ গাছ তরু বা বিটোপি। বিটোপি যদি কেউ লিখতে চাও, বিটোপি বানানটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে বি টো পি, বিটোপি। ওকে, আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে শকুন। শকুনের কথা যদি বলি, শকুনকে আসলে আমরা ঘৃণা করি, মনে করি যে না, শকুনের তো কোনো দরকার নাই। কিন্তু শকুন দেখতে অসুন্দর হলেও এটা কিন্তু আমাদের অনেক উপকার করে। কারণ কি বলতো, কারণ শকুন যত ময়লা আবর্জনা আছে আমাদের, এই ময়লা আবর্জনাগুলো শকুন কি করে, খেয়ে ফেলে আমাদের পরিষ্কার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে শকুন কিন্তু আমাদের বন্ধু, উপকারী বন্ধু, তাই না? আচ্ছা, তাহলে শকুন আমাদের অপকার করে না। আরেকটা এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, যদি আমরা পদের কথা বলি, ছাড়া, ছাড়া কোন পদ? 6 একারে ছা, ডয় বিন্দু র একারে রা, ছাড়া। তোমরা কি বলতে পারো ছাড়া এটা কোন পদ? আমরা দেখে আসি ছাড়া কোন পদ। এখনো তোমরা গাছে আসো, গাছ থেকে এখন ছাড়াতে চলে আসো। আচ্ছা, ছাড়ার হ্যাঁ, ছাড়া ছাড়া অব্যয়, ভেরি গুড। ফারিজা হামিদ, ফারিজা হামিদ তো দেখি, বাহ মাশাল্লাহ। অব্যয় পদ, আমরা সবাই জানি অব্যয় পদ। অব্যয় পদ কাকে বলে, তাই না? এটাও আমরা পড়ে ফেলবো। আমরা জানি যে অব্যয় পদ, যে পদের কোনো পরিবর্তন বা ব্যয় হয় না, সেটা হচ্ছে অব্যয় পদ। তো এখানে ছাড়া হচ্ছে অব্যয় পদ। তো আমরা এখান থেকে মোটামুটি ইয়ে করবো। তোমার এখানে আরেকটা আমরা ক্রিয়েটিভ রাইটিং পড়তে পারি, যে ক্রিয়েটিভ রাইটিংটা বেশ ইম্পর্টেন্ট। যেমন তোমরা একটু লিখে নিতে পারো ক্রিয়েটিভ রাইটিং 2টা, সেটা হচ্ছে যে সুন্দরবনের প্রাণীদের বাঁচাতে
বা সুন্দরবনকে বাঁচাতে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া লাগতে পারে বা কি কি পদক্ষেপ নিতে পারি, সুন্দরবনকে বাঁচাতে হলে কি কি পদক্ষেপ নিতে পারি আমরা। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা আমরা অবশ্যই শিখবো, আজকেই নোট করে ফেলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, আমি আবারও বলি, সুন্দরবনকে বাঁচাতে বা সুন্দরবনের প্রাণীদের বাঁচাতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এটা খুব ভালোভাবে এটা শিখে ফেলবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে তোমার এটাকে চিঠি শিখতে পারো যে তোমার যে পোষা প্রাণী আছে, তোমার পোষা প্রাণীর সাথে তোমার সম্পর্ক কেমন, এটা নিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। ঠিক আছে, তো মোটামুটি এগুলাই আমরা এখান থেকে পড়বো। হ্যাঁ, এগুলা পড়লে মোটামুটি ইনশাল্লাহ হবে। তারপর হুম, তো তোমরা যে টপিকসগুলো আজকে আমি এ পর্যন্ত ক্লাস নিব, এরপর ইনশাল্লাহ ক্লাস চলবে, আমাদের ক্লাস ইনশাল্লাহ 12টা পর্যন্ত চলবে। এরপর আসবেন আমাদের তোমরা সবার প্রিয় শিক্ষক জিলানি স্যার, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আর আজকে যে টপিকসগুলো আমরা শিখছি বা যেগুলো আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে পড়বা। আর ক্রিয়েটিভ রাইটিংগুলো অবশ্যই তোমরা কি করতে পারো, একটা নোট করে ফেলতে পারো। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আলোচনা করবো যে আমরা কি কি ক্রিয়েটিভ রাইটিং শিখবো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকবা। জিলেন স্যার চলে আসছেন, উনি এখন ক্লাস নেবেন। তো আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করতে থাকো, আর অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস করতে থাকো। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা। আসসালামু আলাইকুম।